হ্যালো, আজকের এই বিশ্লেষণে আমরা ডিকোড করতে যাচ্ছি গত ২০ মে ভারতের পার্লামেন্টে নেয়া ক্রিপ্টোকারেন্সি সংক্রান্ত একটি বিরাট সিদ্ধান্ত। বিশ্বাস করুন, এই একটা সিদ্ধান্ত পুরো মার্কেটকে রীতিমতো নাড়িয়ে দিয়েছে। ক্রিপ্টোকে এখন আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ নতুন একটা ক্যাটেগরিতে ফেলা হয়েছে। তো চলুন আর দেরি না করে সরাসরি মেইন টপিকে ঢুকে যাই আর সোর্স মেটেরিয়ালগুলো থেকে পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করি। আজ আমরা এই পুরো রেগুলেশনের কেন, কি আর কিভাবে নিয়ে ধাপে ধাপে আলোচনা করব। হাই রিস্ক রিয়ালিটি থেকে শুরু করে রেড ফ্ল্যাগ, শ্যাডো ইকোনমি এবং সবশেষে কিভাবে আপনি এই পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে পারেন, সবকিছুই থাকছে আমাদের আজকের আলোচনায়। শুরুতেই সবার আগে যে ভুল ধারণাটা ভাঙা দরকার তা হলো এটা কিন্তু কোনো ব্যান বা নিষেধাজ্ঞা নয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বরং ক্রিপ্টোকারেন্সিকে এখন আনুষ্ঠানিকভাবে একটা অত্যন্ত কড়া নজরদারির ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। এখন আপনার মনে হতে পারে এই হাই রিস্ক বা উচ্চ ঝুঁকি বলতে সরকার আসলে কি বোঝাচ্ছে। দেখুন, এটা কিন্তু আপনার রেগুলার ইনভেস্টমেন্টের উঠানামা বা ভোলাটিলিটি নয়। সরকারের খাতায় এই ক্যাটাগরিটি সাধারণত মানি লন্ডারিং, টেরর ফান্ডিং বা হাওয়ালার মতো সিরিয়াস সব আর্থিক অপরাধের জন্য ব্যবহার করা হয়। বুঝতে পারছেন ব্যাপারটা কতটা সিরিয়াস? আর ঠিক এখানেই সাধারণ ইনভেস্টরদের মাথায় হাত। যারা নিজেদের কষ্টার্জিত টাকা দিয়ে সিম্পলি ডিজিটাল অ্যাসেট কেনাবেচা করেন, তারা ভাবছেন হঠাৎ করে ক্রিপ্টোকে কেন এমন একটা অপরাধমূলক ক্যাটাগরিতে ফেলে দেয়া হলো। হাওয়ালার মতো ভয়ঙ্কর ব্যাপার-স্যাপার এখানে কোথা থেকে এলো? তো এর উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় গত বেশ কিছুদিন ধরে ক্রিপ্টো ইন্ডাস্ট্রির বড় বড় সব প্লেয়ারদের সাথে সরকারের কয়েক রাউন্ড মিটিং হয়, আর সেখানে সরকারের নজরে আসে মারাত্মক ৩টি রেড ফ্ল্যাগ বা সতর্কবার্তা। চলুন দেখি এই ৩টি রেড ফ্ল্যাগ আসলে কি, যা সরকারকে এত কঠোর একটা রেগুলেটরি ক্র্যাকডাউনের দিকে ঠেলে দিল। এক কথায় বললে এর প্রতিটা পয়েন্টই ক্রিপ্টো মার্কেটের জন্য একটা অশনি সংকেত। প্রথম বড় রেড ফ্ল্যাগটা হলো সিস্টেমের ভেতরে থাকা পাহাড় সমান অঘোষিত সম্পদ। মিটিংয়ে এটা পরিষ্কার হয়ে যায় যে সিস্টেমে হাজার হাজার কোটি টাকার ক্রিপ্টো এমনিই পড়ে আছে, যার কোনো ট্যাক্স দেওয়া হয়নি। আইটিআর বা ইনকাম ট্যাক্স রিটার্নে এগুলোর কোনো উল্লেখ নেই, এমনকি এই ফান্ডের আসল উৎস কি তার কোনো পেপার ট্রেলও নেই। দ্বিতীয় রেড ফ্ল্যাগটা আরও মারাত্মক। পিয়ার টু পিয়ার বা P2P নেটওয়ার্কগুলোকে আক্ষরিক অর্থেই আধুনিক হাওয়ালা হিসেবে ব্যবহার করছে স্ক্যামাররা। ওটিপি ফ্রড বা বেটিং অ্যাপের অবৈধ টাকা P2P এর মাধ্যমে USDTতে কনভার্ট করে সোজা বিদেশে পাচার হয়ে যাচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, তদন্তের সময় আসল অপরাধীরা তো পার পেয়েই যায়, মাঝখান থেকে সাধারণ ইনভেস্টরদের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো খামুখাই ফ্রিজ হয়ে যায়। আর ৩ নম্বর রেড ফ্ল্যাগটি হলো নির্দিষ্ট কিছু এক্সচেঞ্জের চরম খামখেয়ালি মনোভাব। যে পে, বিনান্স বা ওয়াজিরেক্সের মতো প্ল্যাটফর্মগুলোকে তো সরকার রীতিমতো তলব করেছে। অতীতে ডাটা ব্রিচ বা হ্যাকিংয়ের সময় চীনে ফান্ড ট্রান্সফারের মতো যেসব বিতর্ক তৈরি হয়েছিল, সেগুলোর জবাবদিহি চাওয়া হয়েছে এবার। ভাবুন তো, FIU রেজিস্ট্রেশন থাকার পরও বিনান্সের মতো জায়ান্ট কোম্পানির নিয়ম না মানার কারণে প্রতি মাসে কোটি কোটি টাকা জরিমানা গুনছে। এটা তো সরকারের জন্য একটা বিশাল কনসার্ন, তাই না? আচ্ছা, এত সব কিছুর পর যে কড়া সিদ্ধান্তটা এলো, সেটা কিন্তু এক রাতে আসেনি। সোর্স বলছে বন্ধ দরজার উপাসে সরকারের দুটি প্রধান বিভাগের মধ্যে রীতিমতো একটা মতাদর্শগত বিভাজন বা বিতর্ক চলছিল। একদিকে ছিল IFSCA, যাদের দৃষ্টিভঙ্গি ছিল ইনোভেশন বান্ধব। তারা ওয়েব3 বা ব্লকচেইনকে ভবিষ্যতের প্রযুক্তি হিসাবে দেখছে। আর ঠিক উল্টো দিকে ছিল অর্থ মন্ত্রণালয় বা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তাদের পুরো ফোকাসটাই ছিল রিস্ক ম্যানেজমেন্ট আর ট্যাক্স কমপ্লায়েন্সের উপর। শেষ পর্যন্ত অর্থ মন্ত্রণালয়ের যুক্তির পাল্লাই ভারী হয়, আর ক্রিপ্টোর গায়ে সেটে দেওয়া হয় এই হাই রিস্ক ট্যাগ। কিন্তু অর্থ মন্ত্রণালয় হঠাৎ এত বেশি ডিফেন্সিভ হয়ে গেল কেন? কেন তাদের মনে হলো যে এখনই অ্যাকশন নিতে হবে? এর আসল কারণটা লুকিয়ে আছে বিশাল একটা শ্যাডো বা ছায়া ক্রিপ্টো ইকোনমির ভেতরে। একটু ভেবে দেখুন, ক্রিপ্টো অ্যাডপশনের ক্ষেত্রে ভারত এখন গ্লোবালি নাম্বার 1। দেশে প্রায় ১ থেকে ২ কোটি অ্যাক্টিভ ইউজার প্রতিদিন একটা বিশাল ট্রেডিং ভলিউম জেনারেট করছেন। কিন্তু চমকে যাওয়ার মতো তথ্য হলো, এই বিশাল ভলিউমের প্রায় ৯০% চলছে সরকারের রাডারের একেবারে বাইরে। এটা তো ট্যাক্স ফাঁকি আর ফিনান্সিয়াল ক্রাইমের জন্য রীতিমতো একটা বিশাল ব্লাইন্ড স্পট। কোনো দেশের ইকোনমির জন্য এটা তো আর মেনে নেওয়া সম্ভব নয়, তাই না? তো এই ৯০% বিশাল ব্লাইন্ড স্পটটা বন্ধ করতে সরকার কি করছে? খুব সোজা হিসাব, নজিরবিহীন আর অত্যন্ত আটসাট কিছু মনিটরিং রেগুলেশন নিয়ে আসছে তারা। সোর্স থেকে পাওয়া তথ্য বলছে এখন থেকে এক্সচেঞ্জগুলোকে তাদের ইউজারদের ক্যাটেগরি অনুযায়ী ভাগ করতে হবে। আপনি যদি হাই রিস্ক ইউজার হন, তাহলে প্রতি ৬ মাস অন্তর আপনাকে রি-KYC বা রি-KYC করতে হবে। আর মিডিয়াম রিস্ক হলে প্রতি ১ বছরে একবার। সোজা কথায় অ্যাকাউন্ট হোল্ডারদের ওপর এখন সার্বক্ষণিক একটা নজরদারি থাকছে। শুধু কি তাই?
ব্যাংকগুলো এখন থেকে ক্রিপ্টোকে একদম হাই রিস্ক অ্যাসেট হিসেবেই ট্রিট করবে। আমেরিকার মতো ফ্রি আর ওপেন মার্কেট এক্সপিরিয়েন্স এখানে আর জুটছে না। ফান্ডের সোর্স থেকে শুরু করে প্রতিটি ট্রানজ্যাকশন একদম শেষ রুপি পর্যন্ত ট্র্যাক করা হবে। আর কোনো সন্দেহজনক অ্যাক্টিভিটি পেলেই এক্সচেঞ্জগুলো সরাসরি সরকারকে রিপোর্ট করতে বাধ্য থাকবে। এই যে এত চেঞ্জেস এলো, এর মধ্যে সাধারণ ইনভেস্টর হিসেবে আপনি নিজেকে কিভাবে সুরক্ষিত রাখবেন? আইনি ঝামেলা থেকে বাঁচতে আপনাকে এক্ষুনি কিছু বিষয়ে সতর্ক হতে হবে। সোর্স ম্যাটেরিয়ালে খুব ক্লিয়ারলি 3টি বাধ্যতামূলক পদক্ষেপের কথা বলা হয়েছে। প্রথমত, অচেনা বিদেশি প্ল্যাটফর্ম বাদ দিয়ে শুধু FIU কমপ্লায়েন্ট বা রেজিস্টার্ড এক্সচেঞ্জে ট্রেড করুন। দ্বিতীয়ত, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাতে খামোখা ফ্রিজ না হয় সেজন্য সব ধরনের P2P ট্রানজ্যাকশন অবিলম্বে বন্ধ করে দিন। আর তৃতীয়ত, আপনার কাছে যত ক্রিপ্টো আছে তা লিগালি ডিক্লেয়ার করুন এবং ঠিকঠাক ITR ফাইল করুন। এই বেসিক রুলসগুলো মানলেই আপনি সেফ। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়। একদিকে ওয়েব3 এর মতো ডিসেন্ট্রালাইজড টেকনোলজির অসীম সম্ভাবনা, অন্যদিকে সরকারের নিশ্ছিদ্র আর্থিক নিয়ন্ত্রণ, এই দুটোর কি আদৌ সফল সহাবস্থান সম্ভব? ভারতের এই দরাবাজির খেলা ভবিষ্যতের ডিজিটাল অ্যাসেটের রূপরেখাকে কিভাবে বদলে দেবে সেটা সত্যিই দেখার বিষয়। বিষয়টা নিয়ে আপনিও একটু ভেবে দেখতে পারেন। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। কথা হবে পরের কোনো টপিকে।